This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। এনকে সলিলের সেই বিখ্যাত ডায়লগ, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। একসময় বাংলা ছবির মরা গাঙে ভরা জোয়ান নিয়ে এসেছিল। অনেক দিন বাদে একটা ডায়লগ মানুষের মুখে মুখে, এমনকি এখনো। মেয়র এবং রাজ্যের অন্যতম মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম, তিনি এমন একটি কথা বললেন যাতে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে। শাসক দল তারাও অস্বস্তিতে পড়েছেন, তারা টুইট করতে বাধ্য হয়েছেন, আর অন্যদিকে বিরোধীরা মুখর। কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছে, ফিরহাদ হাকিম ওরফে ববি হাকিম কেন তিনি বারবার এ ধরনের কথা বলছেন? তাহলে কি পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে একদিকে যেমন মন্দির মসজিদ খুব প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাহলে কি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুর রাজনীতি একটা আলাদা তাৎপর্য, আলাদা মাত্রা পেতে চলেছে? আজ বাংলা জানতে চাইতে আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা করব। একবার দেখে নিই আজকে ঠিক কী কী বিষয় আমরা আলোচনা করব, তার কারণ বিষয়টি বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলা জানতে চাইতে প্রথমেই আমরা আলোচনা করব ফিরহাদ হাকিমের ডায়লগে কেন ঝড় বঙ্গ রাজনীতিতে। প্রশ্ন 2, কেন বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে ফিরহাদ হাকিম? প্রশ্ন 3, স্লিপ অফ টাং, পিছলে যাওয়া শব্দ না বিরোধীদের অপব্যাখ্যা, কোনটা ঠিক? এবং চতুর্থ, অত্যন্ত অনিবার্য সেই প্রশ্ন, মন্দির মসজিদ রাজনীতিতে রাজ্যে এখন সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আজকে এই নিয়ে আলোচনা করব এবং এই মুহূর্তে বাংলা জানতে চাইতে বাংলার সেরা প্যানেলিস্টরা আছেন। ছোট পর্দা বড় পর্দায় আমাদের অত্যন্ত পরিচিত মুখ এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির মুখপাত্র সর্বরী চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। এবং সর্বরী মুখোপাধ্যায়, মাফ করবেন চট্টোপাধ্যায় বলে ফেললাম, সর্বরী মুখোপাধ্যায় আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত মন দিয়ে করে যাচ্ছেন একদম সাংগঠনিকভাবে। আমাদের সঙ্গে রয়েছেন ফেরদৌস শামীম, বামপন্থী এবং অবশ্যই আইনজীবী। ফেরদৌস, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছে গর্গ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক বাংলা পক্ষ। ডক্টর গর্গ চট্টোপাধ্যায়কেও আমি স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, রাজনৈতিক বিশেষজ্ঞ, বিশ্লেষক, তবে এ রাজ্যের শাসকের পক্ষেই তিনি কথা বলতে বেশি অভ্যস্ত। আমরা এক নজরে দেখে নেব কেন রাজ্য রাজনীতি তোলপাড়, কি কারণে ববি হাকিম অর্থাৎ জনাব ফিরহাদ হাকিমের কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং তার পাশাপাশি জনাব সিদ্দিকুল্লাহ থেকে শুরু করে 2 হুমায়ুন কবির, তাদের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এক নজরে দেখে নেব। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে বিধানসভায় তার উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘুদের ওপর অত্যাচার হলে তিনি মানতে পারবেন না, বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন পদ্মাপাড়ে সংখ্যালঘু পীড়ন নিয়ে সরব, তখন তারই দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন বাংলাদেশে নাকি হিন্দুদের উপর কোনো অত্যাচারের কথা তিনি শোনেননি। সবাই সব জায়গায় থাকবে, ইসলাম ধর্মও নেই না, আমি তো বুঝেছি রামায়ণও নেই, গীতাতেও নেই, মহাভারতেও নেই। এগুলো তাদের ঠিক করতে হবে। আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান, এটা সমীচীন নয়। শুধু সিদ্দিকুল্লাহ নয়, সংখ্যালঘু নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন মেয়র তথা পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফের বিতর্কিত মন্তব্যের অভিযোগ মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। শনিবার ফিরহাদ 30 নামে এক অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গে আমরা সংখ্যালঘুরা 33%, গোটা দেশে 17%, তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না, সংখ্যাগুরু হব। এখন আমাদের সঙ্গে অন্যায় হলে রাস্তায় বিচারের দাবিতে মিছিল করি, কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার করব। अगर अल्लाह की रहमत है हमारे ऊपर
अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন তারই দলের বিধায়ক হুমায়ুন কবির। ডেবরার এই তৃণমূল বিধায়ক সোশ্যাল মাধ্যমে সরাসরি ফিরহাদ হাকিমকে কটাক্ষ করেছেন। হুজুর হাকিমজি বলে সম্বোধন করে হুমায়ুন কবির লিখেছেন, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাইয়ে হুজুর হাকিমজি, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। 5 বাচ্চা রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ঠেলাওয়ালা, পরিযায়ী শ্রমিক, হকার না হয়ে 2 বাচ্চা শিক্ষক ডাক্তার নিতেন পক্ষে আমার মতো পুলিশ হওয়া ভালো নয় কি? ফিরহাদ হাকিমকে বিত্তে ছাড়েননি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা। ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, হাকিম সাহেবের মনে যা আছে তিনি সেটাই বলেছেন। আর অন্যদিকে দিলীপ ঘোষের খোঁচা, মুখ্যমন্ত্রীর উচিত ফিরহাদ হাকিম ও হুমায়ুন কবিরকে সতর্ক করা। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন 400 টাকা কেজি আটা। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার, এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। দুজনেই ব্রাত্য আজকে, মমতা ব্যানার্জি ডান হাত আর বাঁ হাত, দুজনেই দেশের সংস্কৃতির হিন্দু সমাজের বিরুদ্ধে কাজ করছেন। সেই জন্য মমতা ব্যানার্জি দুজনকেই সতর্ক করা উচিত, পার্টি থেকে বার করা উচিত, নাহলে আমরা মনে করব মমতা ব্যানার্জির ইচ্ছাতে ওনারা করছেন। ফিরহাদ হাকিমের মন্তব্য প্রভাব ফেলেছে হিন্দু সমাজেও। ফিরহাদ হাকিম বলে কি বলবো, উনি তো বিবেকানন্দ বলেছেন কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙ। তো কুয়োর ব্যাঙ, ও কুয়োর ব্যাঙ থেকে কুয়োর ব্যাঙের মতো কথা বলবে, আর আমরা সমুদ্রের ব্যাঙ, আমার সমুদ্রের কথা বলবো। ফিরহাদ হাকিম এমন এমন কথা বলেন। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মুসলিম সাম্প্রদায়িক রাজনীতিতে হাতিয়ার করে, রাজনীতিকে সুড়সুড়ি দিয়ে, বিভাজনের রাজনীতিক প্রশ্রয় দিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন। আমরা মনে করি রাজ্যে বিভাজনের রাজনীতিকে বাঁচিয়ে রাখার স্বার্থে এবং বাইনারি রাজনীতিকে বাঁচিয়ে রাখতেই উনি নির্দিষ্ট লক্ষ্যে এই কাজ করে চলেছেন। শুধু তাই নয়, কলকাতার মেয়রের এই সমস্ত মন্তব্যের ফলে হিন্দু সাম্প্রদায়িক রাজনীতি এবং বিজেপি এ রাজ্যে অক্সিজেন পাচ্ছে। এটাই প্রথম নয়, এর আগেও ফিরহাদ হাকিমের মিনি পাকিস্তান মন্তব্য বিতর্ক তৈরি করেছিল। তাই ফের তার মুখে সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে মন্তব্য সমালোচিত হচ্ছে সর্বস্তরে, যা ঘরে বাইরে অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। ফিরহাদ হাকিমের ডায়ালগে এত ঝড় কেন? আমি প্রথমেই সর্বরিদির কাছে চলে যাব। সর্বরিদি, সত্যি কি ফিরহাদ হাকিম যা বলেছেন তা নিয়ে এত ঝড় তোলার কোনো কারণ আছে? আপনি কি মনে করেন? দেখুন, উনি মুখে যা বলেছেন উনি মনে সেই ভাবনাই পোষণ করেন বলেই এমন কথা বলা যায়। এখন বিষয় হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের যারা হিন্দু মানুষ আছেন, যারা হিন্দু বাঙালি আছেন, তারা কি এই কথাটার ভেতরের মর্মার্থ বুঝতে পারছেন? আপনাদের চ্যানেলের সামনে বসে একদম দায়িত্ব নিয়ে কথা বলছি যে যদি এই রকম দিন আসে যে তৃণমূলের সংখ্যালঘু এমএলএর সংখ্যা বেড়ে যায়, তাহলে এই ববি হাকিমের নেতৃত্বে আমরা আবার সুরাবর্দিকে দেখতে পাবো এই পশ্চিমবঙ্গে। আমরা আবার দ্য ডাইরেক্ট অ্যাকশন ডে হয়তোবা দেখতে পাবো, যারা আমরা 47-71 দেখিনি। আমরা তো ওপার থেকে চলে এসেছিলাম, ধানের গোলায় ধান ছিল, পুকুরে মাছ ছিল, খাটালে গরু ছিল, আমাদের সুন্দর বাড়ি ছিল, আত্মীয়তা ছিল, বন্ধুত্ব ছিল, সমস্ত কিছু ছেড়ে শুধু চলে এসেছিলাম চ্যাটার্জি, মুখার্জি, ঘোষ, সরকার, দাশগুপ্ত, আরও অনেক দাস, মণ্ডল, সমস্ত এই শুধুমাত্র হিন্দু ধর্ম হওয়াকালীন। তো ওখান থেকে এপারে এসে কাঁটাতারের ওই দাগগুলো, পিঠের মধ্যে দগদগে দাগগুলো নিয়ে এপারে এসেই আমরা একদম তেভাগার আন্দোলনে মিশে গেলাম, আমরা একদম ভুলে গেলাম সবকিছু। আসছি আমি একবার ফিরদৌস শামীমের কাছে চলে যাব।
কোথাও কি সত্যি মনে হয় যে এই কথা বলার মধ্য দিয়ে কোথাও সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ রাজনীতিকে আস্তে আস্তে করে আবার চাড়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে? আসলে এই ফিরহাদ হাকিমদের মতো মানুষেরা আর এরা আসলে ক্ষমতাকে এই যে ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে ব্যবহার করতে চান, এবং শুধু তাই না, এই যে ক্ষমতা অপব্যবহার করে দীর্ঘদিন ক্ষমতা চালিয়ে যেতে। আমরা একটা উদাহরণ দিই, আমি এই যে ফিরহাদ হাকিম বাবু বলছেন, মানে সংখ্যালঘু উনি যা বলছেন তাতে উনি ব্যাখ্যা দেবেন যে আমি সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন চান। তো এই ফিরহাদ হাকিম বাবু, আমি আপনাকে একটা ডকুমেন্ট দেখাচ্ছি। 2008 সালে ওয়াকফ বোর্ডের সিইও অফিসার ইনচার্জ নিউ আলিপুরকে কমিউনিকেট করছে এই ফিরহাদ হাকিম বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। 2008 সালে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্ট, 18/3/2008, ওয়াকফ বোর্ডের সিইও। তার কারণ তিনি ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করেছেন। আচ্ছা, ফিরহাদ হাকিম বাবু, দেখেন মুসলিমরা সব থেকে পবিত্র স্থান কোনটাকে মনে করে জানেন তো? কবরস্থান। ফিরহাদ হাকিম বাবু একটি হসপিটাল ট্রাস্টের চেয়ারম্যান, দেখতে পাচ্ছেন গার্ডেন রিচে চেয়ারম্যান ফিরহাদ হাকিম লেখা আছে, দেখতে পাচ্ছেন। তিনি এই মন্ত্রী আছেন। ডিএম ওই যে নবাব ওয়াজিদ আলী শাহ, তার পরিবারের কবরস্থান, তার একটা ট্রাস্ট আছে 19 বিঘা কবরস্থান। সেই ট্রাস্টের একজন মেম্বার হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিজে। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে 2020 সালে কমিউনিকেশন করছে। আমি শুধু 3টে লাইন পড়ব, লাস্ট 3টে লাইন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিখছেন, আই নাও এনক্লোজ হেয়ার উইথ এ কপি অফ দ্য অ্যাপ্রুভ লিজ ডিড অ্যান্ড রিকোয়েস্ট, অ্যাপ্রুভ লিজ ডিড মানে এটা হাসপাতালের লিজ ডিডটা, request you to consider the same and to avoid any controversy give your approval to the lease deed। অর্থাৎ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে দক্ষিণ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লিখছে যে কোনো কন্ট্রোভার্সি এড়াতে ওই যে হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছে ফিরহাদ হাকিম বাবু, সেই হাসপাতাল ট্রাস্টকে ওই ওয়াজিদ আলী শাহের কবরস্থান, পারিবারিক কবরস্থানটা তুলে দাও। মানে এই হচ্ছে ক্ষমতার অপব্যবহার, এই হচ্ছে সংখ্যালঘু উন্নয়নের নমুনা। মানে আরে আসলে এরা কি চান? আসলে এরা চান হিন্দু মুসলমান রাজনীতি, সংখ্যালঘুদের সম্পত্তি যেখানে দখল করতে হবে দখল করে নেবে। আসলে এরা চান ক্ষমতা আর অর্থ। ক্ষমতার অর্থের জন্য এরা বেসিক্যালি হিন্দু মুসলমান বিভাজন রেখা স্পষ্ট করতে হবে। এখন দেখছেন বাংলাদেশে এরকম একটা অস্থির পরিস্থিতি, এই সময় দাঁড়িয়ে এই কথা বললে বিতর্ক হবে, আবার এই সাম্প্রদায়িক রাজনীতি হবে। এই সাম্প্রদায়িক রাজনীতি করার সুবিধা হবে, তাতে ভোটটা ভাগ হয়ে যাবে। এই ভোট ভাগের রাজনীতিকে একেবারে পুষ্ট করার জন্য ফিরহাদ হাকিমরা নেমে পড়েছেন। এরা এই যে সংখ্যালঘু উন্নয়ন চাইলে এইসব, এই তার নমুনা যে ফিরহাদ হাকিম বাবু ওই ওয়াকফ সম্পত্তি দখল করে আছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওয়াকফ বোর্ডের সিইও অফিসার ইনচার্জকে কমিউনিকেশন করছে, বলছে ওর বিরুদ্ধে ব্যবস্থা নাও। আবার সেই ফিরহাদ হাকিম বাবু হাসপাতাল ট্রাস্টেরই মাথায় বসে কবরস্থান, যেখানে কোনো স্ট্রাকচার হওয়াই উচিত না, সেখানে বলছে স্ট্রাকচার তুলবো, 8 তলা বিল্ডিং তুলবো। ডিএমকে বলছে তুমি ওই চেয়ারম্যানকে একটা কমিউনিকেট করে দাও, যেটা কন্ট্রোভার্সি এড়াতে ওকে নাকি লিজ দিয়ে দিই। না, মাননীয় মুখ্যমন্ত্রী কি জানেন না ঋতো, যে এই ফিরহাদ হাকিম সমস্ত কিছু, মানে গোটা কর্পোরেশনের মাথায় বসে গোটা কর্পোরেশনটাকে ঘুঘুর বাসা বানিয়ে দিয়েছেন। অবশ্যই আমি আসছি, আমি সবাই একবার বলে নিই। আমি এবার চলে যাব গর্গ চট্টোপাধ্যায়ের কাছে। তার কারণ আপনারা জানেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক এবং অবশ্যই বাংলা পক্ষের অন্যতম পুরোধা পুরুষ, আজকে তারা মেয়রের বিরুদ্ধে, অর্থাৎ ফিরহাদ হাকিম তিনি যাতে মেয়র না থাকেন তার জন্য প্রতিবাদ জানিয়েছেন। আমি চলে যাব বাংলা পক্ষের কি এটা কাজ, এটা খুব রাজনৈতিক মনে হচ্ছে না যে মেয়র ববি হাকিম, ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন? বাংলা পক্ষ ভারত, বিশেষত পশ্চিমবঙ্গে বাঙালি জাতির প্রতিনিধি এবং কণ্ঠস্বর। ফলে আমরা যখন দেখি যে যখন একটা বহিরাগত উর্দুভাষী সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ব্যক্তি সে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত যে পদ অলঙ্কৃত করেছিলেন কলকাতার মেয়রশিপ, মহানাগরিক, সেই পদে বসে দিনের পর দিন হয় কোনো সাম্প্রদায়িক একখানা বার্তা অথবা বাঙালি বিদ্বেষী একখানা বার্তা, বাংলা বিদ্বেষী একখানা বার্তা বারবার দিয়ে যাচ্ছে, সে সেই পদ কলুষিত করছে,
তাকে এই মহানাগরিক থেকে নাগরিকে পরিণত করতে হবে, এর মহাটিকে বাদ দিতে হবে। স্পষ্ট কথা, চেন্নাইতে যেমন তামিল মেয়র, মুম্বাইতে যেরকম মারাঠি মেয়র, পাটনায় যেরকম বিহারি মেয়র, আমরা গয়া থেকে ইম্পোর্টেড মেয়র চাই না, কলকাতায় বাঙালি মেয়র চাই। খুব স্পষ্ট কথা। ফিরহাদ হাকিম এই যে কথাটা বলেছে যে মেজরিটি মাইনরিটি মেজরিটি, মেজরিটির মেজরিটি, এই যে কথাগুলি বলেছে, যেটা নিয়ে এখন তথাকথিত বিতর্ক, আমি বিতর্কের কথা বলছি না, প্রতিটি বাঙালিকে বলতে হবে যে গয়া থেকে তার বাপ ঠাকুর দ্বারা এসছে, এসে এইখানে এই কথাগুলো বলে যাচ্ছে। একটা রাজনৈতিক দল দেখা গেল না যে পথে নেমে প্রতিবাদ করবে, সেই কারণেই বাংলা পক্ষকে করতে হলো। নট এ সিঙ্গল পলিটিক্যাল পার্টি, না তৃণমূল, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কেউ একটা পথে নামতে পারলো না, বাংলা পক্ষ পথে নেমেছে। কিন্তু কোথাও মনে হয় না যে বলি ফিরহাদ হাকিম তিনি পুরোপুরি বাঙালি, চেতলা অগ্রণীর শোনো, ফিরহাদ হাকিম যে ওয়ার্ডের কাউন্সিলর, আমি সেই ওয়ার্ডের বাসিন্দা, 82 নম্বর ওয়ার্ড, ঠিক আছে? প্রথম কথা এটা বুঝে নেওয়া দরকার, কিন্তু সেটা এখানে প্রাসঙ্গিক না। মার্বেলের দোকানটা আছে তো। একটা কথা আমি বলতে চাই, মিঠুনের ছেলে, সে কি মারাঠি? ও মহারাষ্ট্রে জন্মেছে, মহারাষ্ট্রে বড় হয়েছে, কোনো মারাঠি তাকে মারাঠি মনে করে না, আর সবাই তাকে বাঙালি মনে করে, একটা, সেটা অন্য কথা। ফিরহাদ হাকিম কিন্তু রিপিট অফেন্ডার, বারবার সে অনেক জিনিস করেছে। এর আগে তোমার মনে থাকবে সে বলেছে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দু বলবে, এটা তার নাকি স্বপ্ন। তখনও শুধু বাংলা পক্ষ পথে নেমেছিল। এই চরম বাঙালি বিদ্বেষী এবং পশ্চিমবঙ্গের যে একটা ভাষাভিত্তিক রাজ্য, এটার যে চরিত্র পাল্টে দেওয়া, এটাকে লিঙ্গুইস্টিক স্টেট থেকে একখানে এইসবে বানিয়ে দেওয়া, আমরা পথে নেমেছিলাম। তখনও তৃণমূল পথে নামেনি, বিজেপি পথে নামেনি, সিপিএম পথে নামেনি, কংগ্রেস পথে নামেনি। অর্থাৎ একটা বিরাট ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে যেখানে বাঙালির কণ্ঠস্বর দেখা যাচ্ছে না। এই ফিরহাদ হাকিম বাংলা পক্ষ যখন দীর্ঘ লড়াই করে WBCS এ বাংলা বাধ্যতামূলক করলো, তখন আমরা দেখলাম যে ফিরহাদ হাকিম বলছে না, হিন্দিকেও ঢোকাতে হবে, বাংলা বাধ্যতামূলক করা যাবে না। আর ওই নারদা কাণ্ডে তার যে একই সঙ্গে পয়সা নিয়েছিল শুভেন্দু অধিকারী আর ফিরহাদ হাকিম, মনে পড়ে? তার দোসর সেই শুভেন্দু অধিকারী বলছে যে না, উর্দুটাকেও বাদ দেওয়া যাবে না, উর্দু ভাষীদের খুব অসুবিধা হবে, বাংলা বাধ্যতামূলক হলে উর্দুটাকেও ঢোকাতে হবে WBCS এ। মানে অদ্ভুত কমপ্লিমেন্টারি অবস্থাটা দেখুন এই দুজনের। এছাড়াও এখানেও কিন্তু শেষ নয়, এছাড়াও সে বলেছে যে ইসলামে যে জন্মায়নি সে দুর্ভাগ্যবান, ঠিক আছে? এই কথাও তার স্টেটমেন্ট। বাংলা পক্ষ বলছে যে আমরা যারা পশ্চিমবঙ্গের বাঙালি, হিন্দু মুসলমান নির্বিশেষে, আমাদের রাজধানীর মেয়র যে এরকম একজন বহিরাগত সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ব্যক্তি, এটা আমাদের সকলের সমবেত দুর্ভাগ্য। পশ্চিমবাংলার মাটিতে 95% মুসলমান কিন্তু বাঙালি। তারা কোনো গয়া থেকে, ইউপি থেকে, বিহার থেকে আসেনি, তারা দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ থেকে সেখানকার ভূমিপুত্র, ঠিক আছে? হাজার হাজার বছর ধরে ভূমিপুত্র। এবং ফলে তাদেরকে তারা লেজুর করে নেই যে 27%, 30%, 33% গল্প করছে। আমি এক্ষেত্রে মনে করতে চাই, হ্যাঁ, জাতিতে বাঙালি, ধর্মে মুসলমান, আমরা নেতা চিনি বাংলা পক্ষ, তার নাম আবু বরকত আতর গনি খান চৌধুরী। তাকে কখনো এই ধরনের কথা বলতে হয়নি, তাকে বাংলার উন্নয়নের জন্য হিন্দু মুসলমান করতে হয়নি, তাকে আজকেও প্রতিটি বাঙালি, ধর্ম সেখানে অপ্রাসঙ্গিক, শ্রদ্ধা ভরে তাকে প্রণাম জানায়। বাংলার হিন্দু মুসলমানের প্রতিনিধিত্ব বাঙালির প্রতিনিধিত্ব বাঙালি করবে। বাংলার মাটিতে 86% বাঙালি, বাংলার মাটিতে বাঙালির এই সুপার মেজরিটি থাকবে। পশ্চিমবঙ্গ চিরকাল একটি হিন্দু বাঙালি মেজরিটি রাজ্য থাকবে, যেখানে মুসলমান বাঙালির সমান অধিকার থাকবে। এর কোনো ব্যত্যয় করে বাঙালির মধ্যে বিভাজন করা মেনে নেবে না। বাঙালি মুসলমানও বোকা না, হিন্দু বাঙালিও বোকা না। আমি আপনার কাছে আসছি, আমি এরপর অবশ্যই সোমনাথ সিংহ রায়ের কাছে যাব, কিন্তু তার আগে আমি একটা রাজনৈতিক প্রশ্ন তুলতে চাই। আমার স্পষ্ট মনে আছে তখনও কলকাতা পৌর নিগমের যে নির্বাচন, সেই নির্বাচনের ক্যাম্পেইন চলছে। তখন টাফ টকে আমি ইন্টারভিউ নিতে গিয়েছিলাম ফিরহাদ হাকিমের। সেখানে কি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন তখনও কিন্তু মেয়র নির্বাচন হয়নি। দলটার নাম তৃণমূল কংগ্রেস, তার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই সময় এবং এখনও দলের অধিকাংশ মানুষ তারা বিশ্বাস করেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় নির্বাচনে তিনি নির্বাচনের প্রাককালে কি বলেছিলেন একবার দেখে নেব টাফটকে, কেন সেটা আলোচনার পর সোমনাথ সিংহ রায়ের কাছে যাব। একটা ক্রাইসিসের সময় শোভন হঠাৎ ছেড়ে দিয়ে যেতে আমাকে দিয়েছে। আমি আমার বেস্ট অফ এফোর্টে
মমতা ব্যানার্জির বিশ্বাসটাকে রাখার চেষ্টা করেছি মানুষের। তারপরে আমি নির্বাচনে জিতেছি মানে এখানে, তো সেইটাকে সেই মর্যাদা রাখার চেষ্টা করেছি। তার মানে ওটা আমার পার্মানেন্ট সিট না, নাথিং ইজ পার্মানেন্ট। পলিটিক্সে উই আর দি কেয়ারটেকার অফ দি পিপল। মানুষ আমাকে কেয়ারটেকার হবে অ্যাপয়েন্টমেন্ট করেছে, তাই আমি সার্ভিস দিচ্ছি। কালকে যদি বলে যে নেই, আমি নেই। কালকে মমতা ব্যানার্জি যদি 1 মিনিটের জন্য বলে যে আমি ইচ্ছা প্রকাশ করে, যদি শুধু বলতে হবে না যে ববি তুই চলে যা, আমি চলে যাব। কারণ কোনো জিনিসটা আমার কাছে ওইটা নয় যে এটা আমার, আমি ধরে রাখবো তার জন্য আমার না। দলে তো খুব শত্রু বাড়ছে, এত দায়িত্ব আপনার। আমি আমার কাজ করছি, আমার নেত্রী আমাকে বিশ্বাস করেন, ভরসা করেন, এটা আমার কাছে লাইফের আমার প্রাইস। তার কারণ আমি আজকে জীবনে যা কিছু সব কিছু আমার নেত্রীর জন্য। সুতরাং আমার নেত্রী আমাকে বিশ্বাস করেন, এটা আমার কাছে প্রাইস। আর কে কি ভাবলো, কে কি মনে করলো, মানুষ ইলেকশনে আমাকে 8 বার ইলেকশনে লড়েছি, 8 বারই মানুষের আশীর্বাদ পেয়েছি আর নেত্রীর ভরসা পেয়েছি। এছাড়া আমার লাইফে কি আছে? পৌর নির্বাচন কবে আমরা কেউ জানি না, কিন্তু নিশ্চয়ই যদি বিধানসভা নির্বাচনের আগে হয়, অত্যন্ত কঠিন সেই একদম না। আমি আপনাকে বলছি, কলকাতায় বেশিরভাগই সিট আমপানের কথা বলছেন, তো আমপান আর করোনায় যে সার্ভিসটা মানুষ পেয়েছে, পৌর প্রতিনিধিরা যেভাবে নিরলস কাজ করেছে, মানুষ কিন্তু বেঈমান না। মানুষ উপলব্ধি করেন, দেখেন, এবং যে পাশে থাকে তার সাথেই মানুষ থাকে। কিন্তু দেখুন, এই সরকার বা এই প্রশাসন বা কর্পোরেশনের শুধুমাত্র আমপান বা করোনাতে কাজের ক্ষেত্রে মানুষ সমালোচনা করছেন না, অনেক মানুষ সমালোচনা করছেন সেটা প্রমোটিং এর কাটমানি হোক বা বিভিন্ন অন্যরকম দুর্নীতি। এগুলো কোনো একটা জায়গায় আপনি বলুন, আমি আসার পরে একটা জায়গায় যে প্রমোটিং এর ব্যাপারে মানুষ কোনো অভিযোগ নেই, সার্ভিসের ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমি টক টু মেয়র শুরু করেছি, রোজ প্রত্যেক দিন মানুষের মানে শনিবার মানুষ আমাকে ডাইরেক্টলি ফোন করেন, করে বিভিন্ন ব্যাপারে করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সারা কলকাতায় সব বিলবোর্ডে দেওয়া আছে। শুধু মানুষের সাথে একটা ডাইরেক্ট ইন্টারাকশন আছে, কোথাও এরকম অভিযোগ নেই। অভিযোগ বিরোধীদের অভিযোগ, সেটা মিডিয়ারা হাইলাইট করে। আমি এবার সরাসরি চলে যাবো সোমনাথ সিংহ রায়ের কাছে। আমি এই পুরনো একটা ফুটেজ দেখালাম, আমি এই কারণে দেখালাম যে ফিরহাদ হাকিম, ববি হাকিম, যে সে নেতা নন, খুব স্পষ্টতই তিনি এই পৌর নির্বাচনের আগেও তিনি টাফ ফাইটে তিনি বলেছিলেন যে মেয়র যে তিনি হচ্ছেন এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন। এইরকম একজন অভিজ্ঞ পোড়খোয়া রাজনীতিবিদ, যিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির কথা বারবার, তিনি এই ধরনের প্রসঙ্গ বারবার টেনে আনছেন কেন? দুটি কারণ হতে পারে। এক, তিনি জানেন যে এই মুহূর্তে মেরুকরণ যদি না হয় তাহলে আরজিকর পরবর্তী পরিস্থিতিতে বাম, কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক শক্তির উত্থান হতে পারে এবং ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে যাবে। অর্থাৎ ভারতীয় জনতা পার্টিকে নিয়ে এলে হিন্দু মুসলিম বা মেরুকরণের রাজনীতি হলে যার ফায়দা অনেকে ভাবে বিজেপি এবং তৃণমূল পাবে, সেই জন্য তিনি করছেন। অর্থাৎ এক কথায় দলের জন্য আত্মবলিদান করছেন অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, এটা হতে পারে। দ্বিতীয় যেটা হতে পারে, তিনি ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছাচ্ছেন যে গোটা পশ্চিম বাংলায় তিনি এখন সংখ্যালঘুদের মুখ। তিনি নব উত্থিত শক্তির, জাগ্রত শক্তির পুরোধা পুরুষ মুখ হয়ে উঠতে পারেন এবং ভবিষ্যতে ববি হাকিম বা ফিরহাদ হাকিম হয়ে উঠতে পারেন এই পশ্চিম বাংলার অন্যতম জননায়ক। প্রথম কথা ঋতু, দেখো ফিরহাদ হাকিম আমার কাছে এটা খুব খুব ভালো একটা চরিত্র, ক্যারেক্টার, রাজনৈতিক ক্যারেক্টার যদি বলেন, ডেফিনেটলি ভালো লাগতো ববিদাকে। ববিদা যখন বললেন যে মেটিয়াপুর যে পাকিস্তানের কালচার আছে, তখন যে আলোড়ন হয়েছিল, অধিকাংশ ন্যাশনাল চ্যানেল এবং এই চ্যানেলে আমি ববিদাকে প্রচুর ডিফেন্ড করেছিলাম। মানে আপনি বলছেন মিনি পাকিস্তানে ডিফেন্ড করেছিলাম। তখন মনে হয়েছিল ববিদা হয়তো অন্য কথা বলতে গেছিলেন, কিন্তু সেটা
উনি উল্টোভাবে এই উপস্থাপন টাপটকেই উনি করছেন। বলেছিলেন, উনি বলেছিলেন একজন বাইরে Right, থেকে right. সাংবাদিক এসেছিলেন তাকে আমি বোঝানোর জন্য। ভেবেছিলাম। দ্বিতীয়বার যখন দেখলাম একটা সভাতে উনি বলছেন যে ইসলাম সম্বন্ধে উনি বলছেন, তখন আমার মনে হয়েছিল হয়তো উনি ভুল বলছেন, হয়তো উনি ভুল করছেন। আবার কালকে যখন শুনলাম একই স্টেটমেন্ট, তখন মনে হলো একটা ভুল যদি বারবার একটা মানুষ করে তাহলে সেটা ভুল নয়, তিনি ইচ্ছাকৃতভাবে করছেন। এই ইচ্ছাকৃতভাবে আপনি দুটো কথা বললেন যে ববি হাকিম কেন এগুলো করছে। আমার না তৃতীয় আর একটা প্রশ্ন আসছে, এমন নয় তো একদিন জেল খেটে হাওয়া বেরিয়ে গেছে ববি হাকিমের? এমন নয় তো যে যে হিন্দু সম্প্রদায় এখনও তৃণমূল কংগ্রেসের ভরসা করে মমতা ব্যানার্জির উপর, সেকুলার হিন্দুরা, তাদের আরও দূরে ঠেলে দেওয়া মমতা ব্যানার্জির এগেনস্টে এরকম কোনো চক্রান্ত চলছে না তো, যার নায়ক হচ্ছেন ববি হাকিম? এমন নয় তো আবার বিজেপির প্রেসারে হিন্দু সমাজকে মমতা থেকে বিচ্ছিন্ন করার জন্য বারবার ইচ্ছাকৃত, কেন বলছি একই ভুল যদি মানুষ বারবার করে না, তখন মনে হয় ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো উনি একটা এম নিয়ে কিন্তু উনি রাস্তাতে এগোচ্ছেন। এই প্রশ্নটা আমার কাছে বারবার ধরা দিচ্ছে দিত। দ্বিতীয় যে প্রশ্নটা উনি বলছেন ভরসার কথা, মমতা ব্যানার্জির ভরসার, আপনি বললেন সেকেন্ড কমান্ড। আমার দুঃখ লাগে, মমতা ব্যানার্জির সাথে আপনি জানেন 1982 সাল থেকে আমি পথ হাঁটি, ওনার পদচিহ্ন অনুসরণ করে হেঁটেছি। মমতা ব্যানার্জি যাকে যাকে ভরসা করেছে আপনি দেখে থাকবেন, তারাই মমতা ব্যানার্জিকে বেশি ছুরি মেরেছে, আঘাত করেছে। যখন উনি বলছেন মমতা ব্যানার্জি ভরসা করেন, তখন অনেকগুলো মুখ ভেসে উঠছে যারা ঠিক এইভাবে টিভির সামনে বলতো মমতা ব্যানার্জি আমার নেত্রী, মমতা ব্যানার্জিকে আমার ভরসা করি, মমতা ব্যানার্জি আমার। যখন যে বেশি চিৎকার করে তখন বুঝবেন যে নিশ্চয়ই তার কোনো না কোনো অভিসন্ধি আছে মমতা ব্যানার্জিকে ছুরি মারার। ববি হাকিম খুব ভালো করে, দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি কি বলছেন উনি খুব ভালো করে জানেন, এবং এই ভালো করে জানেন বলেই আমার কিন্তু ওই কোশ্চেনটা আসছে, আবার একদিন জেল খাটায় ওনার হাওয়া হয়তো বেরিয়ে গেছে, আর জেল খাটতে যাতে না হয়, কোনো একটা চক্রান্তে হিন্দু সমাজকে মমতা ব্যানার্জির থেকে দূরে করার জন্য উনি এই সমস্ত কথাগুলো ইচ্ছাকৃতভাবে বলছেন। অবশ্যই হতে পারে। আমি আপনার কাছে আসছি, আমরা এক নজরে দেখে নেব তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু এই মন্তব্য তারা কিন্তু সমর্থন করছেন না। তারা পরিষ্কার তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে তারা পরিষ্কারভাবে মানুষকে জানিয়ে দিয়েছে। একবার দেখে নেব সেটা। এবং তার পাশাপাশি আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, তিনি কি বলেছেন সেটাও একটু শুনে নেব। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু তার ব্যক্তিগত মত, এটা দলের মত নয়, তা পরিষ্কার করে দিয়েছেন। আজকে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মুখপাত্রকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যে কোনো কারণেই তারা আসেননি, কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এই মন্তব্যের সঙ্গে নিজেকে জড়াতে চায় না, এবং ফিরহাদ হাকিম তিনি যে মন্তব্য করেছেন সেটি তার ব্যক্তিগত দায়, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং একবার দেখে নেব কুণাল ঘোষ কি বলছেন এ বিষয়ে। কুণাল ঘোষ কি বলছেন? আইপিএস সাহেব একটি সংলাপ বলেছেন, ডায়লগ বলেছেন, ওটা তো আনন্দ সিনেমার একটা বিখ্যাত ডায়লগ রাজেশ খান্নার মুখে, কিন্তু সব সিনেমার ডায়লগ আবার সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, একটু দেখে নেওয়া ভালো। আবার হুমায়ুন কবির সাহেব, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যোগাযোগ টুকটাক থাকে, আমি তাদের বলবো যে ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন পুরোটা একবার দেখে নিন। গোটা মুসলিম সমাজ, নতুন প্রজন্ম, তাদেরকে আরো বেশি করে শিক্ষিত করা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাদের কোয়ালিটি বাড়ানো, সরকারের বিভিন্ন জায়গায় পার্টিসিপেশনে আরো বেশি করে আসা, সেইটার উপর তিনি বলছিলেন। বলতে বলতে ওই ধরনের এমন একটা বাক্য গঠন করেছেন যা নিয়ে বিরোধীরা একটা বিকৃত প্রচার করছে। ফলে দয়া করে সেগুলো একটু দেখে নিন, এমন কোনো ভুল বোঝাবুঝি বিবৃতি কিছু দেবেন না যাতে আবার তার মধ্যেও বিরোধীরা কিছু সুযোগ পায়। আমরা চট করে এক নজরে দেখে নেব প্রধান পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন, তারপর সরাসরি আলোচনায় চলে যাব। এর আগে ওনার ধর্মে সবাইকে যোগ দিতে আহ্বান করেছিলেন, দাওয়াতে ইসলাম দিয়েছিলেন, এবং তিনি সেদিন তার আগেও একটা কোনো অকেজনে বলেছিলেন আমি সেই দিন খুশি হব
যেদিন পশ্চিমবাংলার 50%-এর বেশি মানুষ উর্দুতে কথা বলে, অর্থাৎ উনি ওনার ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে। উনি যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন। তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন যে জনসংখ্যা দিয়ে তারা মেজরিটি হবে, শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতে 33 এবং না, সেটা তো ভালো কথা যে আমাদের সংখ্যালঘু মানে উনি তো মুসলিমদের প্রতিনিধিত্ব করেন, যে আমাদের মুসলিম কমিউনিটি থেকে আরো জাজ হোক, এত কম সংখ্যক কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে জাজ? এ তো মেধার ভিত্তিতে যদি হয় তো খারাপ কি? মমতা ব্যানার্জি চান ধর্মের ভিত্তিতে, তাই ওবিসি বাতিল করেছে হাইকোর্ট, এবং সুপ্রিম কোর্টেও যে হিয়ারিং গুলোতে আপনি সুপ্রিম কোর্টের বেঞ্চের অবজারভেশন গুলো তো দেখছেন, লাইভ ল হয় এখন। লাইভ লতেও সুপ্রিম কোর্ট কি বলছে যে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন হয় না। উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর, সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই। আর পশ্চিমবাংলার মানুষও ইস্যুতে ভোট দেন না, সমীকরণে ভোট দেন। অত্যন্ত দামি কথা বললেন বিরোধী দলনেতা। তার মতে মানুষ ইস্যুতে ভোট দেন না, মানুষ ভোট দেন, তার কারণটা তিনি নিজেই বললেন। অর্থাৎ ভোটের একটা অঙ্ক আসছে। আমি দ্রুত চলে যাব সবার কাছে, আমি একবার শুধু সোমনাথ সিংহ রায়ের কাছে চলে যাব। সোমনাথা, পরপর আমরা যে অংশগুলো দেখালাম তাতে দুই হুমায়ুন কবির কি বলেছেন তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ, এবং কুণাল ঘোষ বলছেন অপব্যাখ্যা। তৃণমূল কংগ্রেস পরিষ্কার তারা ডিসঅ্যাসোসিয়েট করছেন, অর্থাৎ এই ঘটনার সঙ্গে, এই মন্তব্যের সঙ্গে দল কোনোভাবেই জড়িয়ে নয়, দল এন্ডোর্স করে না, পরিষ্কার জানিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনাটাকে তুলে ধরছেন। তাহলে কি কোথাও আপনার মতে ভারতীয় জনতা পার্টির সুবিধা করে দিলেন? নিশ্চিতভাবে। আর আমার মনে হয় কি জানেন তো ঋতু, আমি একদম মানে এটা রাজনৈতিক কথা কিন্তু রাজনৈতিকভাবে বলতেই চাইছি না। তৃণমূল কংগ্রেস না বাঘের পিঠে চেপে উঠেছে। ববি হাকিম ছাড়া তৃণমূল কংগ্রেস কোনোভাবে পশ্চিমবঙ্গের বুকে কোনো মুসলিম মুখ বানাতে পারেনি একদম, অথবা ববি হাকিম হয়তো বানাতে দেয়নি আমার এখন এসে মনে হচ্ছে। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী না, এরা কিন্তু সেই অর্থে আপনি মুসলিম সমাজের মুখ হিসাবে সিদ্দিকুল্লাহ সাহেবের একটা ডেফিনেটলি পপুলারিটি আছে, একটা সংগঠন আছে, কিন্তু আপনি যদি সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে কোনো মুসলিম নেতৃত্বের কথা বলেন তৃণমূলে, তাহলে সবাই এক কথা বলবে ববি হাকিম ইজ দ্য লিডার। তো এই যে বাঘের পিঠে চড়ে একজনকে তুমি নেতা হিসাবে সামনে রাখছো একটা কমিউনিটির মানুষদের, এইটা কিন্তু একটা বাঘের পিঠে উঠে পড়ার মতো আমার মনে হচ্ছে। আপনি যেটা কথা বলছিলেন যে কিংবা গল্প কেউ একজন বলছিলেন যে এমন হতে পারে যে যেদিন আসবে মুসলিম বিধানসভাতে বেশি সংখ্যক নিয়ে এসে ববি হাকিম মুখ্যমন্ত্রী হবার চেষ্টা করবেন। আমার মনে হয় ববি হাকিম নিজে মুখ্যমন্ত্রী হবার সেই ক্যাপাবিলিটি নেই, তবে অন্য কোনো দলকে সাহায্য করবার জন্য ববি হাকিমের এই স্টেপগুলো আমার এই জিনিসটা মনে হচ্ছে। আদারওয়াইজ একই জিনিস বারবার কোনো মানুষ ভুল করতে পারে না, যিনি এই ধরনের এত বড় নেতৃত্ব দিচ্ছেন একটা সংগঠনের, যিনি মেয়র শুধু নয়, মন্ত্রী শুধু নয়, সংগঠনের একজন মাতা, তিনি কি করে একই বারবার ভুল করেন? ভুল তখনই তিনি করবেন যখন তার কোনো স্বার্থ জড়িত থাকবে, আর এই স্বার্থ হচ্ছে ববি হাকিম কখনো মুখ্যমন্ত্রী হতে পারবেন না, অন্য কোনো দলকে ববি হাকিম সাহায্য করার জন্য। এবং তার সাথে ববি হাকিমের কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা জানি না, তোমার বিরুদ্ধে বাবু কোনো কেস হবে না, তোমাকে জেল দিতে হবে না, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবো, যেভাবে শুভেন্দু অধিকারীদের ঢোকানো হয়েছে ঠিক একইভাবে ববি হাকিম ওই ওয়াশিং মেশিনে ঢুকতে চাইছেন কিনা এই উক্তির মাধ্যমে। তবে আমরা আর ব্যক্তিগত আলোচনায় যাব না, কারণ জনাব ফিরহাদ হাকিম তিনি তো এখানে নেই, সুতরাং আপনি আপনার মত বলেছেন। দেখুন, সোমনাথ বাবু যা বললেন তাতে মোটামুটি সোমনাথবাবু একটা আশঙ্কা প্রকাশ করছেন যে উনি হয়তো অন্য একটি রাজনৈতিক দলের পুতুল হিসেবে কাজ করছেন। আচ্ছা, সোমনাথবাবু যেটা বুঝতে হচ্ছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতে পেরেও চুপচাপ বসে আছেন যাতে সাম্প্রদায়িক রাজনীতিটা হতে পারে? আপনি কি বলছেন এটা সেটিং থিওরির একটা অঙ্ক? এই যে দেখলেন না পরপর ঘটনাক্রম, আপনি দেখুন এই বিগত 15 দিনের ঘটনাক্রম দেখুন, তাহলে বুঝতে পারবেন যে একদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করেনি। স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয় হচ্ছে যে আরজিকর কাণ্ডে 90 দিনের মধ্যে তাদের বিরুদ্ধে না সন্দীপ ঘোষ না অভিজিৎ মণ্ডল জমা পড়লো না। আমরা সবাই জানি যে ডিফল্ট বেল কিভাবে করানো হয়, 3টে কারণে হয়। এক হচ্ছে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি, না হলে ভাই তোকে 5 লাখ দিচ্ছি আয়ো হিসেবে, তুই বাবা 90 দিনের মধ্যে জমা করিস না, আমি স্যাটারডে বেল পেয়ে যাব। আর্থিক কারণ। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বা প্রশাসনিক কারণ, একদম ক্লিয়ার কাট এটা রাজনৈতিক বা প্রশাসনিক কারণ। এই মামলায় কেউ 5 লাখ 10 লাখে, তবে আপনি বলছেন সেটিং সমীকরণ, একদম তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই জনাব ফিরহাদ হাকিম সাহেবের এই বক্তব্য। এবং এই ফিরহাদ হাকিম সাহেব ভাববেন না যে সংখ্যালঘুদের বিরাট উপকার চাই বলে। এই যে আমি যে উদাহরণগুলো দিলাম আসলে এইগুলো হচ্ছে ওনার কৃতকর্ম। আমি তো এই 2-1টা দিলাম, ওনার যা ক্যাচ্ছা কাহিনী আছে এই ওয়াকফ সম্পত্তি কিভাবে দখল করেছেন তা যদি সারা রাত্রি পেরিয়ে যাবে। ওই যে মার্বেলের দোকান থেকে শুরু করে এমন কোন ওয়াকফ প্রপার্টি নেই যে উনি দখল করেন। তিনি নেই ব্যক্তিগতভাবে, আমি তার বিষয়ে যাচ্ছি না। আমি একবার গভর্নমেন্ট ডকুমেন্ট, এটা ডিএম এর সঙ্গে চেয়ারম্যান ওয়াকফ বোর্ডের গভর্নমেন্ট ডকুমেন্ট। আমি ওই গভর্নমেন্ট ডকুমেন্টের বাইরে কোনো কথাও বলছি না। এটা ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন, এটা ডিপার্টমেন্টাল কমিউনিকেশন। চাইলে ফিরহাদ হাকিম সাহেব বলুক যে এটা মিথ্যা, ওনাকে ওপেন চ্যালেঞ্জ থাকলো, বলুক এগুলো মিথ্যা। কত তারিখে এটা? এই 2020 সালে, 25/9/2020 সালের সাউথ 24 পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেয়ারম্যান ওয়াকফ বোর্ডকে লিখছেন। এবং আমি একটা ইন্টারেস্টিং কথা বলবেন, ওনার তো মাঝে মাঝে কিং হওয়ার স্বপ্ন হয়, তো কিং ওয়াজিদ আলী শাহ মেমোরিয়াল ট্রাস্টের উনি আবার চেয়ারম্যান, এবং এই যে হসপিটাল ট্রাস্ট বলছে তার চেয়ারম্যান করে দেখুন। এবার সেটা যাতে ওয়াজিদ আলী সাহেব পরিবার থেকে ডিএম চেয়ারম্যান ওয়াকফ বোর্ডকে অবশ্যই। তবে এক্ষেত্রে ওয়াজিদ আলী শাহ পশ্চিম বাংলার কলকাতার সাংস্কৃতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। মার্গীয় সঙ্গীত থেকে শুরু করে আজ যে খাওয়া, যে বিভিন্ন হোটেলে বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি, তার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন ওয়াজিদ আলী শাহ। এবং অনেকে মনে করেন পশ্চিম বাংলায় শুধুমাত্র বিশেষ কোনো সম্প্রদায় নয়, গোটা পশ্চিম বাংলার কলকাতাবাসীদের নতুন রসনার প্রতি যিনি আকর্ষণ করেছেন তার নাম ওয়াজিদ আলী। সুতরাং একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শুধু নবাব নন। আমি একবার চলে যাব সোমনাথা, 1 সেকেন্ড আমি নেব। ওয়াকফ বামপন্থী বন্ধু ফিরোজ যখন বলেন তখন শুনতে ভালো লাগলেও ওয়াকফ কেলেঙ্কারিতে সব থেকে বেশি কিন্তু সমালোচিত হয়েছিল সেটা সিপিএম গভর্নমেন্ট, বামপন্থী বন্ধু যে দলকে বিশ্বাস করেন। এবং উনি ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ঘটনাটা বললেন ফিরহাদ হাকিমের সম্পর্কে, সেটা 2008 বন্ধুকে জানিয়ে রাখি সে সময় সিপিএম গভর্নমেন্টের ছিল। সুতরাং তারপরে ক্ষমতা 11 সালে ক্ষমতা আসার পরে ক্ষমতা আসার পরে ওই মামলা কি করেছে আমি সেটাই জানতে চাইছি। তারপর 2020 এর কমিউনিকেশন, এটা 2000 আপনি ভুল করছেন। এই তো আপনি নিজে বলেছেন 2020 কমিউনিকেশন, এই দেখুন 2020 এর কমিউনিকেশন আপনাকে দেখে দিচ্ছি। এই দেখুন ডিএম এর সই করা কমিউনিকেশন। আমি পেপার আপনি কি নিয়েছেন সেটা আপনি আমি পেপার আমি কম্পিউটারে ছাপিয়ে দিতে পারি। বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনি বললেন তো 2008 সালে, ফিরহাদ হাকিম বললেন 2008 সালে, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে কাটমানি কোথায় পায়? এই জনাব ওয়াজিদ আলী সাহেব কবর স্থান বিক্রি করার কাটমানি কে পায়? আমি আসছি একটু শান্ত, সোমনাথা একটু শান্ত, সোমনাথা একটু শান্ত, আমরা আবার আসছি। শোনা যায় সোমনাথা, আপনি আসবেন, সোমনাথা আসবেন, আমি একবার সোমনাথা একটু বাদে আসছি। আমি একবার সর্বরিদির কাছে চলে যাবো, খুব চট করে। সর্বরিদি, তাহলে কোথাও বাংলাদেশের সেই সমস্ত জঙ্গি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বারবার যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণ, আবার এই দিকে জনাবদের বিভিন্ন বক্তব্য, কোথাও ভারতীয় জনতা পার্টিকে তুলে ধরার জন্য, বিশেষ করে এই বঙ্গে
যেহেতু সেইভাবে গণসংগঠন নেই, যেহেতু বঙ্গ বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব, আরজি করের ক্ষেত্রে তো পার্টির পতাকা নিয়ে নয়, ছাত্র সমাজ নিয়ে করতে হলো নবান্ন অভিযান, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও তো একটা সহায়ক শক্তি তৈরি হয়েছে এবং সেই সহায়ক শক্তিটা আসলে সেটিংয়েরই একটি অংশ। তো বিষয়টাকে না খুব খুব সহজভাবে এবং একটা অন্যদিকে মিডিয়া একটা অন্যদিকে ঘুরেবার একটা ব্যাপার। না না একদম স্বার্থটা কি বলুন না। আমার কথা হচ্ছে দুটো কথা, বাংলাদেশে যা ঘটছে তাই নিয়ে আতঙ্কগ্রস্ত এপারের আমরা সমস্ত হিন্দু মানুষ যারা তাদের দেখে আতঙ্কগ্রস্ত। আমরা কেন আতঙ্কগ্রস্ত? তার কারণ আমরা শুধু ওই পারের মানুষকে দেখে আতঙ্কগ্রস্ত নয়, এখানে আমাদের গুলশান কলোনি আছে, যেখানে এনআইএ তদন্ত হলে দেখা যাবে এখানে রীতিমতন জঙ্গি আস্তানা। দেখুন, ববি হাকিমকে নিয়ে এই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। সোমনাথ দা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করা হচ্ছে যাতে তিনি হিন্দুদের থেকে সরে, হিন্দু ভোটটার থেকে যাতে বিচ্ছিন্ন না হন। আমি সোমনাথ দাকে বলছি যে সেকুলার মমতা বন্দ্যোপাধ্যায় যখন হুমায়ুন কবির বললেন যে আমরা যেখানে 70% সেখানে 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, সেকুলার মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো কথা বলেননি? আমরা যখন দেখেছিলাম ববি হাকিম মিনি পাকিস্তানের কথা বলেছিলেন, কেন কোনো শাসন করেননি? আজকে যখন ববি হাকিম এত বড় কথা বলে ফেললেন, তখন তৃণমূল শুধু এই স্ট্যান্ড কেন নেবে যে আমরা এই বক্তব্যের সঙ্গে সহমত নই? কেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে ঘাড় ধাক্কা দিয়ে ববি হাকিম, হুমায়ুন কবির দুজনকেই দল থেকে বহিষ্কার করে কোনো উদাহরণযোগ্য শাস্তি দেবেন না, যাতে মানুষ বুঝতে পারে এই যে সেকুলারিজমের নাটক যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেন, অথচ বাঘের পিঠে বসে 30% ভোটটাকে একদম অ্যাকুয়ার করে প্রত্যেক বছর শওকত মোল্লা, শাহজাহান, জাহাঙ্গীর, সেলিম, মুদাসসার, আরাবুল এই সমস্ত গুন্ডা দিয়ে ভোট করিয়ে প্রত্যেকটা ভোটে তাকে জিততে হবে, কারণ যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে। লাথি হয়ে গেছে, তাই তৃণমূল স্ট্যান্ড নিয়েছে আমরা এই নিয়ে কথা বলবো না। সর্বরিদি, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন বিরোধী দলনেত্রী, বামেদের কেউ আমি ধরে নিচ্ছি বামেদের কোনো সংখ্যালঘু নেতা, তিনি যদি কলকাতা পুরসভা পৌর নিগমের ওই বিখ্যাত চেয়ারে বসে এই ধরনের কথা বলতেন, আজকে কি হতো বুঝতে পারছেন? আজকে কি হতো? আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি, টাকা পয়সা তো কম নেই, ইলেকট্রাল বন্ডের যা হিসেব যা শুনতে পাই, হ্যাঁ নিশ্চয়ই ভবিষ্যতে আরও জানতে পারবো, সেইখানে দাঁড়িয়ে আজকে তো কলকাতা তছনছ হয়ে যাওয়ার কথা ছিল। কিসে বাধে আপনাদের? একটা কোনো গণ আন্দোলন ভারতীয় জনতা পার্টি করতে পেরেছে? একটু ফুটেজগুলো দেখেন না, 2009 থেকে 2011, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন না আজকে আপনারা কি করেছেন। আমি তো বলবো গর্গ, আমাদের কাছে ওকে কুর্নিশ জানাবো, গর্গকে আজকে কুর্নিশ জানাতে হয়। গর্গ কিন্তু তার সমস্ত বাংলা পক্ষের নেতৃত্বকে নিয়ে গিয়ে সেখানে লড়াই করেছে। আপনারা কি করছেন? আমি সর্বরিদি, আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, কিন্তু আপনার মনে হয় না যে গণ আন্দোলন নেই, কিছু নেই, শুধুমাত্র আপনারা একটা সমীকরণের অঙ্গ ছাড়া আর কিছু নয়, বাম এবং কংগ্রেস তারা যেন ক্ষমতায় কোনোভাবে না আসতে পারে, সেই জন্যে এ টিম আর বি টিমের খেলা চলছে? দেখুন, বিষয়টা হচ্ছে যেভাবে আমরা লড়াইটা আমাদের তৃণমূলের সঙ্গে করতে হয় প্রতিটি স্তরে। কিভাবে শুরু? আপনি আমাকে আলাপ করালেন একজন অভিনেত্রী বলে, এটা বলে আপনি আজকে ক্যামেরার সামনে আমায় আলাপ করিয়েছেন। গত 3 বছর আমি বিরোধী দলের মুখ বলে গত 3 বছর এই তৃণমূল কংগ্রেস আমার পেটে বড় রকম করে লাথি মেরেছে, আমি যাতে একদিন কাজ না করতে পারি। এইটা আমি কেন উদাহরণ দিলাম? তার কারণ এই রকম হাজার হাজার মানুষ রয়েছে যারা শুধুমাত্র শাসকপন্থী নয় বলে তাদের সঙ্গে এই আচরণ করা হয়। আপনি কি বলছেন যে এই যে লড়াইটা আপনি একটা সেটিং বলে দিলেন, মিডিয়া থেকে একটা নতুন বিষয়কে তৈরি করা হলো বলে বাংলার মানুষ সেটাকে বিশ্বাস করে? যদি করতো 2,38,00,000 ভোট
আমরা পেতাম না, মানুষের সমর্থনও আমরা পেতাম না। অবশ্যই তাই এই মিডিয়া এটাকে ভাববো না। সর্বদি আমি আপনাকে বলি 2,37,38,00,000 বা 2,36,00,000 যাই বলি, তার মধ্যে সেটা 70% আমি বলি আমি বলি আমার কথাটা একটু বলতে সর্বদি আপনার অনুমতি চাইছি একটু কথা বলি। এর থেকে বেশি সংখ্যক মানুষ বাম জামানায়, কংগ্রেস জামানায় এবং তৃণমূল জামানায় ভোট দিতে পারেনি। সুতরাং এইভাবে একটা বিরাট অংশ মানুষে আপনাদের প্রতি ভরসা করে, সেই ভরসাটা নিশ্চয়ই আপনারা রাখবেন। আমি একেবারে শেষ অংশে চলে এসেছি, আমি গর্গর কাছে চলে যাব। গর্গ, প্রথমেই জানাই যে বাংলা পক্ষকে আমরা একটা সাংস্কৃতিক ক্ষেত্রে বাংলার অধিকার, বাঙালির অধিকারের ক্ষেত্রে দেখেছি। আজকে থেকে কি তাহলে একটা রাজনৈতিক মাইলস্টোন একটা অতিক্রম করলো বাংলা পক্ষ? বাংলা পক্ষ সবসময় একটি রাজনৈতিক সংগঠন, আমরা কোনো ভোটে লড়া রাজনৈতিক দল নই। ঋতুত, আমি একটা কথা বলতে চাই, আমার লজ্জা লাগছে আজকের এই প্রোগ্রামটা হচ্ছে এবং এই ফিরহাদ হাকিম নাকি বাংলার মুসলমানদের নাকি সে রিপ্রেজেন্ট করছে এবং সেই সব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, ফলে বিভাজন হয়ে যাবে এই ওই। একটা কোনো পশ্চিমবঙ্গের কোনো একটা হিন্দু বাঙালি বা মুসলমান বাঙালি অন্য স্টেটে গিয়ে সেখানকার লোকাল হিন্দুদের প্রতিনিধি বা লোকাল মুসলমানদের প্রতিনিধি কখনো হয়ে যায়? কখনো হয় না, এও হয়নি। কিন্তু এই অতি নির্মাণটা একদম দরকার নেই। তার কারণ সেও বক্তব্য রাখছে উর্দুতে, সেও কিন্তু হিন্দির জন্য দালালি করছে। WBCS এ কেন বাংলা বাধ্যতামূলক হবে? হিন্দি ঢোকাতে হবে, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি থাকি। দুর্গাপুজো করলে বা ঈদের কোনো অনুষ্ঠান করলে সে অসাম্প্রদায়িক হয়ে যায় না বা সে বাঙালি বিদ্বেষী নয়, এমনও কিছু প্রমাণ হয় না। এগুলো বরং কিছুই না। যেটা আমি বলতে চাই, যেটা গুরুত্বপূর্ণ, এই যে জনবিন্যাসের কথা বলা হচ্ছে, পার্সেন্টেজ, কোনো খুব স্পষ্ট কেন্দ্রীয় সরকারি তথ্য দিতে চাই শেষ যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে। পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি এবং মুসলমান বাঙালি উভয়ের নারী প্রতি শিশুর জন্মহার 2.1-এর কম। তার মানে হচ্ছে রিপ্লেসমেন্ট রেটের নিচে। পার্শ্ববর্তী রাজ্য যেখান থেকে ববি হাকিমরা এসছে, যেখান থেকে অর্জুন সিংরা এসছে, যেখান থেকে জিতেন তিওয়ারিরা এসছে, সেখানে 3.4, আমাদের ডবলের বেশি। বুঝতে পেরেছেন? এই 20 তারিখে, এই 20 তারিখ না 21 তারিখে রানী রাসমণি রোডে জিতেন তিওয়ারি এবং অর্জুন সিং মিলে পশ্চিমবঙ্গ ভাষিক সংখ্যালঘু সমাজের একটি মিটিং ডেকেছে। শুভেন্দু অধিকারী সেখানে বক্তব্য দিতে যাবে। হ্যাঁ, ওইটাই হচ্ছে আসল সংখ্যালঘু, আর আমাদের এখানে আসল সংখ্যাগুরু হচ্ছে এই আমরা বাঙালিরা। এবং আজকে যদি লক্ষ্য করে দেখেন, বাংলার শহরাঞ্চলে, শিল্পাঞ্চলে কোনো বাংলা ভাষা, সে হিন্দু বলুক মুসলমান বলুক, এসব কিচ্ছু বাড়ছে না, বাড়ছে হিন্দি, উর্দু। খুব স্পষ্টত আপনারা লক্ষ্য করে দেখবেন, এই কলকাতা শহরে ববি হাকিমের মেয়রশিপের সময়, ঠিক আছে, এই যে যত আপনার যত যে হকার, যত যে টেন্ডার, কোনো বাঙালি পায়? সব হিন্দি, উর্দু। সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ 100%। ববি হাকিম ধর্মনিরপেক্ষ যখন তার দেশওয়ালি ইনভলভ ইউপি বিহারের। এটাই হচ্ছে আসল মজা, এটাই আসল মজা। এবং মাথায় রাখবেন, এই যে উর্দু নিয়ে একটু আগে দেখলাম শুভেন্দু অধিকারী বললেন যে 50% উর্দু বোঝে, উনি কিন্তু পথে নামেননি, বাংলা পক্ষ নেমেছিল। বিজেপি সরকার গত 6 বছরে কেন্দ্রীয় সরকার উর্দুর বাজেট ডবল করে দিয়েছে। এই শুভেন্দু অধিকারী কেন উর্দুতে WBCS দেওয়ার অধিকার, উর্দুতে থাকা উচিত, এই নিয়ে রাজপথ থেকে বিধানসভা লড়বে, এই নিয়ে ঘোষণা করেছে। আমার সময় একেবারে শেষ। পরিশেষে একটা কথা বলতে চাই, অশান্ত বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের প্রতি অত্যাচার, তার নির্মম অত্যাচারের কথা অনেকে অভিযোগ তুলছেন। পশ্চিম বাংলায় বাস্তব চিত্রটা তার দৃষ্টিভঙ্গিতে গর্গ বিশ্লেষণ করলেন। পশ্চিমবঙ্গের ওয়াকফ বোর্ডে পশ্চিমবঙ্গের যে হজ কমিটি আছে, মুসলমান বাঙালি কোথায়? যে প্রশ্নগুলো উস্কে দিচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের লড়াইটা কি নিয়েছিল, তার অন্যতম কারণ ছিল ভাষা। আর আজকের দিনটা তো জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজয় দিবস। এখনো বাংলাদেশের মানুষ তারা বিশ্বাস করেন ভারতীয় সেনা না থাকলে পাকিস্তানের সঙ্গে ওই লড়াই লড়া যেত না। এবং ইতিহাস সাক্ষী যে মার্কিন রক্তচক্ষুকে অগ্রাহ্য করে ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তার নির্দেশে এই ভারতীয় সেনা ঝাঁপিয়ে পড়েছিল। অনেকে বলেন রাজাকাররা ছিল বিশ্বাসঘাতক, অর্থাৎ তারা বাংলা ভাষা এবং বাঙালি বিদ্বেষ চূড়ান্ত ছিল। এবং মুক্তিযুদ্ধে
নানান বিতর্ক থাকা সত্ত্বেও বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম তারা উভয়ই ছিলেন। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং বাংলা ভাষা যদি সার্বিকভাবে দেখেন, ভুলে যান ধর্ম, ভাষাগতভাবে প্রতিনিয়ত আমরা পিছিয়ে পড়ছি। এই যে শহরটায় আমরা থাকি, সেই শহরটায় একবার প্রাক্তন বামফ্রন্টের মন্ত্রী, তখন তিনি তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিলেন, মানববাবুর সঙ্গে বিদেশি একদল কমিউনিস্ট পার্টির বিভিন্ন দেশের, পর্তুগাল সহ, স্পেন সহ বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিরা এসেছিল। তখন মানববাবু, এই সাংবাদিক, তখন আমি সাংবাদিক হইনি, ছাত্র ছিলাম, আমি শুনেছিলাম স্পষ্টতই বলছেন, এই শহরটা বাংলা ভাষার, তবে রাতের বেলায় নয়। তার কারণ রাতের বেলায় এই শহরটা 51% মানুষ বাংলায় কথা বলে না। কলকাতা থেকে বাঙালি হচ্ছে, রেলপথে তারা ক্রমশ চলে যাচ্ছে দূরে। আর খোদ তালুক, খাস তালুক বাংলা সংস্কৃতির, যাকে বাংলা সংস্কৃতির মক্কা বলা যায়, সেই বাংলা সংস্কৃতির মক্কাতে বাঙালির সংখ্যা কমছে। লালেপপ লাগে সেখানে প্রশ্ন করা বোধহয় অনুচিত, কে হিন্দু কে মুসলিম, কমছে বাঙালি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের বক্তব্যের জন্য, মতামতের জন্য, বিশ্লেষণের জন্য। বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।